জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে মধ্যপ্রাচ্যের এক দেশে সিরিজ হামলা ইসরায়েলের। এদিকে ইরানে ইসরায়েলের হামলা নিয়ে নতুন দাবি যুক্তরাষ্ট্রের। এবারে থাকছে গাজায় আরও ফিলিস্তিনি নিহত, লেবাননেও ইসরায়েলি হামলা। জানিয়ে দিব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া। সব শেষে জানিয়ে দিব চীনের তৃতীয় বিমানবাহী রণতরী নৌবাহিনীর কাছে হস্তান্তর। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। মধ্যপ্রাচ্যের এক দেশে সিরিজ হামলা চালালো ইসরায়েল। মধ্যপ্রাচ্যের দেশ লেবাননের সিরিজ হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির এই হামলায় লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহকে নিশানা করা হয়েছে। এ সময় অন্তত 4টি শহরে হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে নতুন করে একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। 1 বছরের পুরনো যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে এই হামলা ইসরায়েল লেবানন সীমান্তে উত্তেজনা আরও বাড়িয়েছে। বৃহস্পতিবার সকালে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায় তারা হিজবুল্লাহর বেশ কয়েকটি সামরিক ঘাঁটি ও স্থাপনাকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। সেনাবাহিনীর দাবি এই হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহর নির্মাণ ইউনিটের সদস্যরা এবং ইসরায়েলের ভূখণ্ডে যে কোনো হুমকি দূর করতে তাদের অভিযান অব্যাহত থাকবে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে এই হামলা হয়েছে টাইর জেলার তুরা ও আব্বাসিয়েহ শহরের কাছাকাছি এলাকায়। পাশাপাশি দক্ষিণাঞ্চলীয় তাইবে এলাকাতেও হামলা চালানো হয়েছে। সংস্থাটি জানায় এসব হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে একটি ইসরায়েলি যুদ্ধ বিমানকে বৈরুতের দক্ষিণাঞ্চলের উপর দিয়ে নিচু উচ্চতায় উড়তে দেখা গেছে। এই হামলার পরপরই হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায় তারা ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক আলোচনা করতে রাজি নয়, কারণ এমন আলোচনায় জাতীয় স্বার্থের ক্ষতি হবে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্র ও মিশর লেবাননকে ইসরায়েলের সঙ্গে সরাসরি সংলাপে যেতে চাচ্ছিল না। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্র ও মিশর লেবাননকে ইসরায়েলের সঙ্গে সরাসরি সংলাপে যেতে চাপ দিচ্ছিল। তবে আল জাজিরা জানিয়েছে তারা এই দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয় আমরা আমাদের বৈধ আত্মরক্ষার অধিকার পুনর্ব্যক্ত করছি। এমন এক শত্রুর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে যে আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দিচ্ছে এবং হামলা বন্ধ করছে না। সংগঠনটির অভিযোগ ইসরায়েল নভেম্বর 2024 সালে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেই এসব বিমান হামলা চালাচ্ছে। ইরানে ইসরায়েলের হামলা নিয়ে নতুন দাবি ডোনাল্ড ট্রাম্পের। ইরানে ইসরায়েলের হামলা নিয়ে নতুন করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন। তিনি এই হামলায় নেতৃত্ব দেওয়ার দাবিও করেছেন। বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইসরায়েলের সাম্প্রতিক ইরান হামলায় তিনি খুবই সক্রিয় ভূমিকা পালন করছেন। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন ইসরায়েলি প্রথম আক্রমণ চালিয়েছিল আর সেই আক্রমণ ছিল অসাধারণ শক্তিশালী। আমি পুরো ঘটনাটির দায়িত্বে ছিলাম। ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী সরকারি অবস্থানের সঙ্গে তীব্র বৈপরীত্য দেখা দিয়েছে। এই হামলার সময় ওয়াশিংটন বলেছিল ইসরায়েল এককভাবে এই অভিযান চালিয়েছে এবং যুক্তরাষ্ট্র এতে জড়িত নয়। আল জাজিরা জানিয়েছে গত 13 জুন ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোর উপর ব্যাপক হামলা চালায়। এতে বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক নিহত হন। ইরান সঙ্গে সঙ্গে পাল্টা আঘাত এনে শতাধিক ক্ষেপণাস্ত্র ছড়ে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায়। পরিস্থিতি দ্রুতই পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয়, যেখানে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়ে। মার্কিন বাহিনী ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বোমা হামলাও চালায়। গাজায় আরও ফিলিস্তিনি নিহত, লেবাননেও ইসরায়েলি হামলা। ইসরায়েল গাজা উপত্যকা ও দক্ষিণ লেবাননে নতুন করে হামলা চালিয়েছে। এতে আরও বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র। দক্ষিণ লেবাননের টুরা গ্রামে ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ঘটনাস্থলে লেবাননের সেনা ও স্থানীয় বাসিন্দারা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন এই হামলা যুদ্ধবিরতির বড় ধরনের লঙ্ঘন এবং নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে। গাজায় প্রতিদিন মাত্র 100টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করছে, যা যুদ্ধবিধ্বস্ত এলাকার মানুষের জন্য একেবারেই অপ্রতুল বলে জানিয়েছে একাধিক মানবিক সংস্থা। তাদের অভিযোগ ইসরায়েল কার্যত এনজিওগুলোর ত্রাণ বিতরণে বাধা দিচ্ছে। এদিকে আল জাজিরা জানিয়েছে যুক্তরাষ্ট্র জাতিসংঘে একটি খসড়া প্রস্তাব পেশ করছে।
এতে বোর্ড অব পিস গঠন ও গাজায় আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের প্রস্তাব রয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী 2023 সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত 68,875 ফিলিস্তিনি নিহত এবং 1,70,000-এরও বেশি আহত হয়েছেন। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল এবারে উত্তর কোরিয়া। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট বার্ষিক নিরাপত্তা আলোচনার জন্য দক্ষিণ কোরিয়া সফর করেন। ওই সফরের কয়েকদিন পরেই উত্তর কোরিয়া তাদের পূর্ব জলসীমার দিকে কমপক্ষে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বিষয়টি নিশ্চিত হওয়ার পর শুক্রবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে তথ্যটি জানিয়েছে খবর আল জাজিরার। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রটি পূর্ব সাগরের দিকে 700 কিলোমিটারের মধ্যে বিস্ফোরিত হবে। এলাকাটি জাপান সাগর নামে পরিচিত। জাপান সাগর আরও জানিয়েছে, উত্তর কোরিয়া একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করছে। এটি জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের বাইরের জলসীমায় পড়ছে বলে ধারণা করা হচ্ছে। পিয়ংইয়ং এর সর্বশেষ উৎক্ষেপণটি দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে তাদের পশ্চিম জলসীমায় 10 রাউন্ড কামান নিক্ষেপ করার 4 দিন পর ঘটে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিউলকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরির অনুমতি দেওয়ার প্রায় এক সপ্তাহ পরে এ ধরনের উস্কানিমূলক ঘটনা ঘটল। বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ কোরিয়া পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন ব্যবহারকারী দেশগুলোর ক্লাবে যোগ দিতে চলছে। এর ফলে দেশটির নৌ ও প্রতিরক্ষা সক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। বিষয়টি ভালোভাবে নিচ্ছে না উত্তর কোরিয়া। শুক্রবার দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির একজন কর্মকর্তা জানান, দক্ষিণ কোরিয়া পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনের জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য আমেরিকা থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম পেতে চায়। এই বছরের শুরুতে ক্ষমতা গ্রহণের পর থেকে ডোনাল্ড ট্রাম্প এবং দক্ষিণ কোরিয়ার নেতারা উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে পুনরায় আলোচনা শুরু করার চেষ্টা করেছেন, কিন্তু 2019 সালে আমেরিকার সাথে পূর্ববর্তী আলোচনা ভেঙে যাওয়ার পর থেকে কিম ওয়াশিংটন এবং সিউলের সঙ্গে যে কোনো আলোচনা এড়িয়ে গেছেন। উত্তর কোরিয়ার নেতা সেপ্টেম্বরে বলেছিলেন তিনি আলোচনার জন্য উন্মুক্ত যদি আমেরিকা পিয়ংইয়ং এর পারমাণবিক অস্ত্র ত্যাগের দাবি থেকে সরে আসে, তবে আমরা বসব, কারণ আমার দেশ পারমাণবিক রাষ্ট্র এবং ভবিষ্যতেও এ থেকে দূরে সরবে না। চীনের তৃতীয় বিমানবাহী রণতরী নৌবাহিনীর কাছে হস্তান্তর। চীনের নতুনতম বিমানবাহী রণতরীটি দীর্ঘ সমুদ্র পরীক্ষার পর আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে যুক্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। বিশেষজ্ঞরা বলছেন, এই রণতরী চীনের নৌবাহিনীকে নিজস্ব জলসীমার বাইরে আরও বিস্তৃতভাবে প্রভাব বিস্তার করতে সহায়তা করবে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, বুধবার প্রেসিডেন্ট শি জিনপিং দক্ষিণাঞ্চলীয় হাইনান প্রদেশের সানিয়া শহরে রুনতরী ফুজিয়ান পরিদর্শন করেন। এই রণতরীর নামকরণ করা হয়েছে তাইওয়ানের বিপরীতে অবস্থিত চীনের উপকূলীয় প্রদেশ ফুজিয়ানের নামে। রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী চীনের নৌবাহিনী এবং বিমানবাহী রণতরী নির্মাণ ইউনিটের 2000-এর বেশি প্রতিনিধি কমিশনিং এবং পতাকা উপস্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ফুজিয়ান চীনের তৃতীয় বিমানবাহী রণতরী। ফুজিয়ান হল চীনের তৃতীয় বিমানবাহী রণতরী, তবে এটি দেশটির নিজস্বভাবে নকশা ও নির্মিত প্রথম রণতরী। এই জাহাজটি চীনের প্রথম দুটি রাশিয়ান পরিকল্পিত রণতরী লিয়াওনিং এবং শানডং এর তুলনায় অনেক বেশি কার্যকর নৌ অস্ত্র হিসাবে বিবেচিত হবে, যেগুলো ছোট এবং বিমান উৎক্ষেপণের জন্য র্যাম্পের উপর নির্ভর করে। সমতল ফ্লাইট ডেক এবং ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপাল্টযুক্ত এই রণতরী ফুজিয়ানকে আরও বেশি সংখ্যক ও ভারী অস্ত্রসজ্জিত যুদ্ধবিমান বহনের সক্ষমতা দেবে। এটি বর্তমানে শুধু মার্কিন নৌবাহিনীর সর্বাধুনিক ফোর্থ শ্রেণীর রণতরীগুলোতে রয়েছে। সমুদ্র পরীক্ষার সময় চীনা নৌবাহিনী তাদের নতুন রণতরীতে J-35 স্টেলথ ফাইটার, একটি সতর্কীকরণ বিমান KJ-600 এবং বিদ্যমান J-15 যুদ্ধবিমান উড্ডয়ন করিয়াছে।